মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। কালীমূর্তির পূজা চলছে, ভক্তরা মন্ত্র পাঠ করছে, তার মধ্যে একটা নিরীহ পশুকে টেনে এনে বলি দেওয়া, রক্ত ছিটকে যায় চারদিকে। এই বিভৎস ব্যাপারটা কি খুব প্রয়োজনীয়? ছবিটা সম্পূর্ণ করতে একটু রক্ত থাকলেই বা ক্ষতি কি? আমি ব্রহ্মেও বিশ্বাসী, আবার দেবদেবীতেও বিশ্বাস না করে পারি না। এই বিশ্বাসের যন্ত্রণা কি কম? তিনি এক এক সময় আমায় কি যন্ত্রণাই না দেন। তখন আমি তার কাছে চোটপাট করে বলি, খুব তো মা হয়েছিস, যদি তুই এই জিনিসগুলো আগামীকালের মধ্যে আমাকে না দিবি তাহলে তোকে ছুঁড়ে ফেলে দেব। তারপর থেকে আমি শ্রী চৈতন্যের পূজা করব। সেই জিনিসগুলো আমি ঠিক পেয়ে যাই। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। শশীভূষণ গাড়ি থামাতে বললেন। তিনি নেমে যেতে চান। তা শুনে রাধাকিশোর ইঙ্গিতপূর্ণ চোখে মহিমের দিকে তাকালেন। মহিম বলে উঠল, মাস্টারমশাই, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আমরা আপনাকে গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছে দেব। আর একটা কথা মহারাজ নিজের মুখে বলতে পারছেন না, আমি বলি? হ্যাঁ, বলো। মাস্টারমশাই, অনেকদিন আগে আপনি ত্রিপুরার রাজবাড়িতে একটা গুরুতর ঘটনার কথা আমাকে বলেছিলেন। সেটা আমি এতদিন গোপন রেখেছিলাম। কিছুদিন আগে আমি কথায় কথায় সেটা মহারাজের সমক্ষে প্রকাশ করে ফেলেছি। মহারাজ তাতে খুবই আহত হয়েছেন। আপনার কাছে প্রকৃত সত্য প্রকাশিত না হলে তিনি কিছুতেই শান্তি পাবেন না। আপনি বলেছিলেন ভরত নামে একটি ছেলেকে খুন করা হয়েছে, এবং সেই জন্য এই মহারাজ, যিনি তখন যুবরাজ ছিলেন, তিনি নাকি দায়ী। রাধাকিশোর শশীভূষণের দিকে ঝুঁকে পড়ে আবেগের সঙ্গে বললেন, মাস্টারমশাই, আপনাকে বিশ্বাস করতেই হবে যে আমি দায়ী নই। আমি ঘুণাক্ষরেও কিছু জানতাম না। শশীভূষণ মহারাজের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। তারপর মহিমকে জিজ্ঞেস করলেন, মহিম, তোমাকে আমি এ কথাটা বলেছিলাম কবে বলো তো? এর পিতা আমাদের স্বর্গত মহারাজ যখন প্রথমবার কলকাতায় এসে সার্কুলার রোডের বাড়িতে উঠেছিলেন, আমি তখন কলকাতায় ছাত্র ছিলাম। তোমাকে বলেছিলাম তার একটা গূঢ় উদ্দেশ্য ছিল। ভরতকে হত্যা করার নির্দেশ আমি দিইনি। আমি যে কোনো শপথ নিয়ে বলতে পারি। এখন আমি তা বিশ্বাস করি। নরহত্যা তোমার স্বভাব ধর্ম নয়, কিন্তু কোন অপবাদে জানি না কারুর একটা নির্দেশে ভরতকে পৃথিবী থেকে সরিয়ে দেবার ব্যবস্থা হয়েছিল। আর দেহরক্ষী বাহিনী ও সেপাইদের কর্তৃত্ব তখন তোমার হাতেই ছিল। তাই তোমার নির্দেশে কিংবা জ্ঞাতসারে এই কাণ্ডটি ঘটেছিল, এটাই তো মনে হওয়া স্বাভাবিক, তাই না? আমাদের প্রাসাদে ষড়যন্ত্রকারীর অভাব তখনও ছিল না, এখনো নেই। এখনো আমি অনেকের বিষ নিঃশ্বাস টের পাই। মহিম, তোমাকে আমি এই ঘটনা বলেছিলাম যাতে তুমি অন্যদের জানিয়ে দাও যে ভরতের নিশ্চিত মৃত্যু ঘটেছে। কেউ আর তার খোঁজ করবে না। ভরতকে খুন করার অতি নিষ্ঠুর ব্যবস্থা হলেও এক চমকপ্রদ উপায়ে সে শেষ পর্যন্ত বেঁচে গেছে। বেঁচে আছে। সে বেঁচে আছে? সেই অবস্থা থেকে বেঁচে সে কলকাতায় চলে এসেছিল, আর এখানে এসে লেখাপড়া শিখে কৃতবিদ্য হয়েছে। সুতরাং মহারাজ, তার হত্যার অপরাধের বোঝা তোমাকে আর বহন করতে হবে না। ভরত তবে বেঁচে আছে? সে আমার ভাই। তাকে আমি ত্রিপুরা ফিরিয়ে নিয়ে আসবো, উচ্চ পদ দেব। সে কোথায় আছে বলুন, আমি এক্ষুনি তার কাছে যেতে চাই। দুদিকে মাথা নেড়ে শশীভূষণ ধীরভাবে বললেন, তুমি ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও সে যাবে কিনা তাতে সন্দেহ আছে। সে যাই হোক, সে কোথায় বর্তমানে আছে সেটা আমি সত্যিই জানি না। কোনো কারণে আমার উপর তার প্রবল অভিমান হয়েছে।
হয়তো হয়তো এ জীবনে আর সে কখনো আমার সঙ্গে দেখা করবে না। সারাদিন ধরে একটা গানের কলি মনের মধ্যে ঘুরছে। এক একদিন হয় এরকম, কোথা থেকে চলে আসে একটা গান, তারপর ভোমরার মতন ঘুরতেই থাকে, অন্য কোনো গানকে আর কাছে আসতে দেয় না। সংসারে শত কাজে ব্যস্ত হয়ে পড়লেও সেই গান ঠিক খুঁটি ধরে বসে থাকে। স্নানের সময় জলের ধারাপাতেও শোনা যায় সেই সুর, এমনকি রান্নাঘরের ছ্যাঁকছ্যাঁকানি শব্দের মধ্যেও সেই গান গুঞ্জরিত হয়। নয়নমণি গানটি শুনেছিল 3 দিন আগে। জাদুগোপালের বাড়িতে ওদের 10ম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে তাকে যেতে হয়েছিল। নয়নমণি থিয়েটারের নটি, তার মানে এই মেয়েদের কোনো সামাজিক জীবন থাকতে নেই। সমাজের সব স্তরের মানুষ থিয়েটার দেখতে আসে, নটনটিদের অভিনয় ছলাকলা দেখে মুগ্ধ হয়, হাততালি দেয়, কিন্তু কেউ তাদের বাড়িতে ডাকে না। বিলাসী ধনীরা সুন্দরী নটিদের রক্ষিতা রাখতে চায়। উৎসবে অনুষ্ঠানে কোনো নৃত্যগীত পটীয়সীকে মুজরু দিয়ে নিয়ে যায়, কিন্তু বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশনে আর 5 জনের মতো নিমন্ত্রণ করে পংক্তি ভোজে কিছুতেই বসাবে না। নয়নমণি সেই যে প্রথমে প্রতিজ্ঞা করেছিল, মঞ্চের বাইরে আর কোথাও আমি কারুকে নাচ দেখাবো না, গান শোনাবো না, সে প্রতিজ্ঞা এখনো অক্ষুণ্ণ রেখেছে। তাকে মুজরো দেবার কথা বলতেও কেউ সাহস করে না। কিন্তু জাদুগোপালের পরিবারের সঙ্গে তার প্রায় আত্মীয়তার বন্ধন স্থাপিত হয়ে গেছে। সেখানে তাকে মাঝে মাঝেই যেতে হয়। ওরা সমাজের অনেক রীতিনীতির তোয়াক্কা করে না। নয়নমণিকে ওরা নাচ গানের জন্যও ডাকে না। অন্যান্য আমন্ত্রিতদের মতনই এক টেবিলে খানা খেতে বসায়। সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবার সময় সুনেত্রা নয়নমণির হাত ধরে বলে, আমি বকুল ফুল পাতিয়েছি। বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন ছাড়াও আরও নানা রকম অনুষ্ঠান হয় জাদুগোপালদের বাড়িতে। প্রত্যেক ছেলেমেয়ের জন্মদিন পালন করে। স্বামী স্ত্রীর বিবাহবার্ষিকীর দিনটিতে আত্মীয় বন্ধুদের ডেকে সবাই মিলে গান বাজনায় মেতে ওঠে। অনেক খাওয়া দাওয়া হয়। এইসব অনুষ্ঠানের কথা আমি তো আগে কখনো শুনিনি। দোতলার বড় হলঘরটিতে কার্পেট পাতা হয়েছিল সেদিন। জাদুগোপাল আদালতে যায়, মক্কেলদেরও বাড়িতে আসতে মানা করে দেওয়া হয়েছিল। অন্যান্য দিন জাদুগোপালকে সাহেবী পোশাক ছাড়া দেখাই যায় না। সেদিন পরেছিল কোঁচানো ধুতি আর সিল্কের কুর্তা, হাতে জড়ানো গোড়ের মালা। জনা 40 অতিথি, তাদের সাজ পোশাক দেখলে চোখ ধাঁধিয়ে যায়। বোঝাই যায় তারা সমাজের ওপর মহলের মানুষ। নয়নমণি সেদিন গিয়েছিল একটা গরদের শাড়ি পরে। মঞ্চের বাইরে সে শরীরে কোনো অলংকার ধারণ করে না। সবাই সেই কার্পেটের ওপর বসেছিল গোল হয়ে। তারপর 2 ঘন্টা ধরে চলেছিল গান ও কাব্যপাঠ। বড় ভালো লেগেছিল নয়নমণির, যেন সর্ব অঙ্গ দিয়ে সে সেই ভালো লাগা অনুভব করেছিল। আমি যে একজন থিয়েটারের অভিনেত্রী তা নিশ্চয়ই চিনেছিল অনেকে, কিন্তু কেউ কোনো ভাবান্তর দেখায়নি। সহজ সুরে কথা বলেছে আমার সঙ্গে। গান কবিতার ফাঁকে ফাঁকে রঙ্গরসিকতাও করছিল কেউ কেউ, কিন্তু সবই উঁচু তারে বাঁধা। স্থূল রুচির কোনো চিহ্ন ছিল না। জাদুগোপালের অনুরোধে নয়নমণিও গান গেয়েছিল। থিয়েটারের গান নয়, তার পূর্বজীবনে শেখা জয়দেবের গীতগোবিন্দের পদ। সবাই খুব তারিফ করেছিল। সেই আসরে একটি 14-15 বছরের কিশোরীর 2টি গান সবচেয়ে ভালো লেগেছিল আমার। কিশোরীটির যেমন অপরূপ মুখের লাবণ্য, তেমনি তার বিনা নিন্দিত কণ্ঠস্বর। যে কোনো গান একবার শুনলেই তুলে নিতে পারি আমি। এই গানটির সুর তেমন কঠিন কিছু নয়, অনেকটা কীর্তনাঙ্গের। নয়নও তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। এই গানটি
বেশ বড়। পরের কথাগুলি আর আর মনে নেই। দ্বিতীয় গানটি ছোট, অনবদ্য, যেন একটি হীরের টুকরো। এরকম গান জীবনে শুনিনি আমি। খেয়াল ঠুংরির মতন নয়, তাল নেই, অন্তরা নেই, মাত্র 4টি পংক্তি, যেন কারোর হৃদয়ের ব্যাকুল আরতি মিশে আছে সুরের ঝর্ণা ধারায়। বন্ধু, তোমায় করব রাজা তরুতলে, বনফুলের বিনোদমালা দেব গলে, সিংহাসনে বসাইতে হৃদয় খানি দেব পেতে, অভিষেক করব তোমায় আঁখি জলে। শুনতে শুনতে চোখ বুজে গিয়েছিল নয়নমণির। সে একটু একটু দুলছিল। তার মনে হচ্ছিল, এরকম একটি গানের তুলনায় আর সবকিছু তুচ্ছ। কেউ যদি বলে তোমার যাবতীয় বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছুর বিনিময়ে নিতে পারো এই গান, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাব। কিন্তু কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল গানটি, আর নেই। সে সহজভাবে চেয়ে রইল কিশোরীটির দিকে। কিশোরীটি তানপুরা সরিয়ে রাখল, আর গাইবে না। নয়নমণি তার পাশে বসা সুনেত্রাকে ফিসফিস করে জিজ্ঞেস করল, এই গান কে রচেছেন? প্রথমটা তো জানি রবি কাকার, দ্বিতীয়টা আমি আগে শুনিনি। কি জানি জ্যোতি কাকার নাকি? এটা কার রে মনি? দুটোই রবি কাকার। আমাদের রবি কাকাকে জানো? রবীন্দ্রনাথ ঠাকুর, নাম করা কবি। নিজেদের কাকা বলে বলছি না, কবিবর নবীনচন্দ্র সেনও ওর প্রশংসা করেছেন। তুমি হয়তো ওর নাম শোনোনি, তোমাদের থিয়েটারে কিন্তু ওর একখানা নাটক চলেছিল কিছুদিন। নয়নমণির মুখমণ্ডলে এক ঝলক রক্ত এসে গেল। রবীন্দ্রবাবুকে কি তাকে চেনাতে হবে? সে এর মধ্যে ওর সব বই পড়ে ফেলেছে। ওর নাম শোনা মাত্র চোখের সামনে ভেসে উঠেছে সেই দেব দুর্লভ কান্তি। তিনি নয়নমণির আরাধ্য দেবতা। নয়নমণি এর মধ্যে নিজের নাম না দিয়ে কত চিঠি লিখেছে তাকে। নয়নমণি মুখ নিচু করে রইল একটুক্ষণ। মনের মধ্যে এখন কি যে চলছে, এ কি প্রেমের আলোড়ন? তাকেও বুঝে ফেলবে না তো? একটু পরে নিজেকে কিছুটা সামলে নিয়ে সে জিজ্ঞেস করল, ওর গান কি শেখান? উনি নিজেই শেখান। একটা গান লিখে সুর বসিয়ে রবি কাকা কাছাকাছি যাকে পান তাকে শিখিয়ে দেন। প্রতিভা দিদি, সরলা দিদি, ইন্দিরা দিদি এরা অনেক গান সঞ্চয় করে রেখেছেন। ব্রাহ্ম সমাজের অনেককেও রবি কাকা নিজের গান শিখিয়েছেন। এর বাইরে আর তো বিশেষ কেউ ওর গান জানে না। রবি কাকার গানের মজা কি জানো? উনি পত্রপত্রিকায় গানগুলোকে কবিতা হিসেবে ছাপিয়ে দেন। সেগুলোর যে সুর আছে তা পাঠকরা বুঝতে পারে না। আমি জানি, তাই নিজেদের মধ্যে আনন্দ করে গাই। যারা এই গান শুনে না, তারা যে কত বঞ্চিত হয়ে রইল। সুনেত্রা একটুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল নয়নমণির দিকে। তারপর ভেতর থেকে কেউ ডাকাডাকি করতে সে উঠে গেল। আর কথা হলো না। এরপর দুদিন দুপুর থেকে রাত 9টা পর্যন্ত টানা রিহার্সাল ছিল বলে ওই গানের কথা নয়নমণির আর মনে আসেনি। আজ সকাল থেকে প্রথম গানটি তাকে পেয়ে বসেছে। নয়নও তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নয়ন মানে কার নয়ন? নয়নমণির নয়ন। তার দেখা না পেলেও তিনি রয়ে গেছেন নয়নমণিরই নয়নে নয়নে। তিনি নয়নমণির হৃদয়ে এত গোপনে রয়েছেন যে তিনি নিজেও তা জানেন না। গানের বাকি কথাগুলি মনেই নেই। 2টি পংক্তি ঘুরে ঘুরে আসছে। পরের গানটা মনে পড়ছে না কেন। বন্ধু, তোমায় করব রাজা। তারপর যে গানটি সবচেয়ে ভালো লেগেছিল সেটাই মনে নেই। মনের একই বিচিত্র স্বভাব। সুরটা অস্পষ্ট মনে আসছে, অথচ বাণী হারিয়ে গেছে।
বিস্মৃতির গহন থেকে সেই বাণীকে ফিরিয়ে আনবার জন্য আকুলি বিকুলি করছে নয়নমণি। আজও রিহার্সালে যাবার কথা, একটু পরে গাড়ি আসবে, কিন্তু আমার একটু যেতে ইচ্ছে করছে না। ওই গানের জন্য আমি থিয়েটার ছেড়ে দিতেও পারি। ব্রাহ্মরা রবিবাবুর গান জানে, কিন্তু আমি আমি সেরকম ব্রাহ্ম পাবো কোথায়? থিয়েটারের সংস্রবে ব্রাহ্মরা আসে না। অজানা অচেনা কোনো পুরুষের কাছে গান শিখতেও যাবে না নয়নমণি। স্বয়ং রবিবাবুর কাছাকাছি সে কোনো দিনই যেতে পারবে না। জাদুগোপালের বাড়িতে মণি নামে যে কিশোরীটি গান শোনালো, তার কাছে শেখা যায় না? হোক না সে অল্প বয়সী, তবু তার কাছ থেকে গান তুলে নিতে আমার কোনো লজ্জা নেই। সেদিন ওই দুটি গান শোনার পর অন্য সব গান নয়নমণির কাছে অকিঞ্চিতকর হয়ে গেছে। জাদুগোপালের বাড়িতে নয়নমণি নিজে থেকেও কখনো যায় না। উৎসব অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়ে সুনেত্রা লোক পাঠায়। না, হুট করে অযাচিতভাবে যাওয়া চলে না। জাদুগোপাল ব্যস্ত মানুষ, তিনি বিরক্ত বোধ করতে পারেন। জাদুগোপাল অবশ্য সবসময় আমার সঙ্গে সহৃদয় ব্যবহারই করেন, বরং তার ব্যবহারে আমিই মাঝে মাঝে বিব্রত বোধ করি। আমাকে দেখলেই কোনো না কোনো প্রসঙ্গে ভরতের নাম উচ্চারণ করেন জাদুগোপাল, যেন আমি তার চোখে এখনো ভূমিসুতা এবং তার বন্ধুর পত্নী। ছি 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 ছি, ভরত যে ভূমিসুতাকে প্রত্যাখ্যান করে চলে গেছে তা কেউ জানে না। সে কথা কি কারোকে জানানো যায়? সেই গ্লানির বোঝা নিয়ে ভূমিসুতা বাঁচত কি করে? তাই তো ভূমিসুতাকে মুছে ফেলে আমি এখন নয়নমণি হয়েছি। এখন ভরত আমার কেউ না। আচ্ছা, মণি নামের ওই কিশোরীটি কি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই থাকে? সেখানে কি আমার মতন এক থিয়েটারের নটির প্রবেশের অধিকার আছে? হায় রে দুরাশা, সবাই জানে থিয়েটারের নটি মানেই কলঙ্কিনী, নামের সঙ্গেই উল্কি দাগা আছে। এ জীবনে আমার আর সেই কলঙ্ক খুঁজবে না। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির দেউড়ি আমি পার হতে পারবো না কখনো। সারা শরীর ভরে সে অনুভব করতে লাগলো সেই গানের তৃষ্ণা। শরীর খারাপ বলে সে রিহার্সালে যাবে না জানিয়ে গাড়ি ফিরিয়ে দিল। সেই গাড়িতে আবার স্বয়ং ন্যাপা বসেল তাকে নিতে। লাল নীল হলুদ রং মেশানো সঙের মতন পোশাক পরা ন্যাপা বোস হাত পা নেড়ে বলল, তুই কি পাগল হয়েছিস নয়ন? আর 3 দিন বাদে নতুন প্লে নামবে, তুই মহড়ায় যাবিনি? সবাই হাঁ করে বসে আছে। আর কিসের শরীর খারাপ তোর? গিরিশবাবু কতবার এক গা জ্বর নিয়ে স্টেজে নেমেছেন। কুসুম কুমারী, ওই যে কুসুম কুমারী, সেই যে পা মচকে গেল, মনে নেই? ল্যাংচাতে পাঠ করতে পারবে না বলে কেঁদেই ফেলেছিল। কেলোবাবু তবু কি তাকে ছেড়েছিল? ডায়লগের মধ্যে তার পা মচকাবার কথা জুড়ে দিল, ব্যাস বেশ রিয়েলিস্টিক হয়ে গেল। তোর এমন কি হয়েছে? হ্যাঁ, থিয়েটার থেকে ছুটি নেবার মাত্র দুটোই উপায়, যখন দর্শক ছ্যাঁ ছ্যাঁ করবে আর যখন যমদূত এসে ডেকে নেবে। চ, শিগগির তৈরি হয় নে। অগত্যা যেতেই হলো নয়নমণিকে। মহড়ায় একবার জুড়ে গেলে মন খারাপের অবকাশ থাকে না। ক্লাসিকে এখন চলছে দেলদার নাটক। শীঘ্র শুরু হবে বঙ্কিমবাবুর কৃষ্ণকান্তের বিল অবলম্বনে ভ্রমর। নাট্যরূপ দিয়েছেন অমর দত্ত নিজে। দত্তবাড়ির এই বখাটে ছেলেটার যে এত গুণ তা কে জানতো? ভালো অভিনয় করে, জোরালো কণ্ঠস্বর, চেহারা সুন্দর, এসব ছাড়া সে নাটকও লিখতে পারে। হ্যাঁ, শুনেছি ভ্রমর নাটকে সাংঘাতিক কাণ্ড হবে। ঘোড়ায় চড়ে মঞ্চে আসবে অমরেন্দ্রনাথ। বারুণী দিঘিতে নিমজ্জমানা রোহিণীকে সে উদ্ধার করবে। অমর দত্তর সঙ্গে নয়নমণির বেশ খেলা চলছে। অভিনেতা ও থিয়েটারের ম্যানেজার হিসেবে অমরেন্দ্রনাথ মহড়ার সময় কিংবা মঞ্চে
সংযত থাকে, কিন্তু ছুটির দিনে তার উচ্ছৃঙ্খলতা সব মাত্রা ছাড়িয়ে যায়, যেন একই মানুষের দুটি সম্পূর্ণ আলাদা রূপ। মানিকতলার বাগান বাড়িতে নেশায় উন্মত্ত হয়ে চক্ষু লাল করে বিকৃত কণ্ঠে সে যখন রাশি রাশি অশ্লীল বাক্য উচ্চারণ করে, তখন বিশ্বাসই করা যায় না যে এই মানুষটি আদর্শ নায়ক রূপে মঞ্চের পাদপ্রদীপের সামনে দাঁড়িয়ে হাজার হাজার দর্শকের চিত্ত জয় করতে পারে। অমরেন্দ্রনাথ নিজেই বলে যে মাঝে মাঝে সম্পূর্ণ বিশৃঙ্খল না হয়ে গেলে আমার মাথায় সৃষ্টি ক্ষমতা ঠিক বিকশিত হয় না। যেসব দিন থিয়েটার বন্ধ থাকে সেসব দিনে এক একটি অভিনেত্রীকে নিয়ে ছিনিমিনি খেলাও তার শখ। অনেক মেয়েই তাতে স্বেচ্ছায় রাজি হয়। যাদের তেমন ইচ্ছে থাকে না তারা অমরেন্দ্রনাথের দাপটের ভয়ে রাজি হয়, কিন্তু অমরের মন আজও নয়নমণির জন্য পাগল। একমাত্র নয়নমণিকেই আমি আজও বাগে আনতে পারিনি। এই পরাজয়টা আমি মেনে নিতে পারছি না। নয়নমণি জানিয়ে দিয়েছে সে আর কোনোদিনই মানিকতলার বাগান বাড়িতে মহড়া দিতে যাবে না। নয়নমণিকে জব্দ করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এ মেয়েকে থিয়েটার থেকে তাড়িয়ে দেবার হুমকি দেখিয়েও কোনো লাভ নেই। যে কোনো দিন সে স্বেচ্ছায় ছেড়ে দিতে রাজি। টাকা পয়সার লোভ দেখালে সে ঠোঁট বাঁকায়, স্বর্ণালঙ্কার দিতে গেলে ছুঁড়ে ফেলে দেয়। কি চাই এই মেয়ের? কিসে সে আকৃষ্ট হবে তা যে বোঝা যায় না কিছুতেই। জোর জুলুম করার বদলে কাকুতি মিনতিও করেছে অমরেন্দ্রনাথ, তাতেও কোনো ফল হয়নি। সে বলেছিল, নয়ন মা কালীর দিব্যি করে বলছি, তোর গায়ে আমি হাতও ছোঁয়াবো না। তুই শুধু আমাকে এক সন্ধেবেলা একা একা নাচ দেখাবি, ব্যাস, আর কিচ্ছু না। অর্থাৎ তুমি সবাইকে জানাতে চাও আমিও অন্যদের মতন একা একা তোমার বাগান বাড়িতে গেছি, তাই না? নইলে আমার নাচ তো স্টেজেই তুমি কতবার দেখেছ। স্টেজের নাচ আর একা একা নাচ কখনো এক হয় রে? আমি তাকিয়ায় হেলান দিয়ে বসে ব্র্যান্ডি পান করব, আর তুই একা আমার জন্য শুধু নাচবি। দেখতে দেখতে আমার চোখে ঘোর লাগবে, তারপর আমি অজ্ঞান হয়ে যাব। আহা, সেই বেশ মজা হবে। কেন এই কথা বারবার বলো? অন্যরা তো তোমায় নাচ দেখায়, তাতে তোমার স্বাদ মেটে না? আমি তো বলেইছি, আমার শপথ আছে, আমি কখনো বাইজিদের মতন নাচ গান করব না। আমি নাচ দেখাতে পারি শুধু আমার প্রাণের ঠাকুরকে আর আমার মনের মানুষকে। আমার ঘরে কেষ্ট ঠাকুরের একটা মূর্তি আছে, সেই মূর্তির সামনে আমি রোজ নাচি। তা নাচিস, বেশ করিস, আমি সব খবর রাখি। তোর মনের মানুষ তো কেউ নেই, তোর ঘরে কেউ যায় না। আমি তোর মনের মানুষ হতে পারি না নয়ন? ঘরে এলেই বুঝি মনের মানুষ হয়? কি বুদ্ধি! তুমি আমার থেকে বয়সে ছোট, তুমি কি করে আমার মনের মানুষ হবে? খবরদার, আমার বয়সের কথা কখনো তুলবি না। বয়সে কি যায় আসে? আমি সবাইকে বলি, আকবর বাদশাহ আমার চেয়েও ছোট বয়সে এত বড় হিন্দুস্থানের অধীশ্বর হয়েছিল। আকবর বাদশার হারেমে কত বয়সের কত মেয়ে মানুষ ছিল জানিস? তা তুমিও হারেম বানাও না, অনেককে পেয়ে যাবে। আমি সামান্য স্ত্রী লোক, আমাকে বাদ দাও। তুই বুঝি কুসুম টুসুমদের বলে বেড়াস যে তুই মানিকতলায় কখনো যাস না? তোর বড় কুমোর। বুঝেছি, ওইখানেই তোমার আঁতে ঘা লাগে। তোমার থিয়েটারের একজন মাত্র মেয়ে তোমাকে ভয় পায় না, তোমার খেয়াল মেটাতে রাজি হয় না। এটাই তুমি সহ্য করতে পারো না। না, আমি কারুকে কিছু বলে বেড়াই না, তবে না বললেও তো অনেকে অনেক কিছু জেনে যায়। অমরবাবু, তুমি বরং এক কাজ করো, আমি ইচ্ছে করলে কাল থেকেই তোমার থিয়েটার ছেড়ে দিতে পারি। তুমি সবার সামনে তর্জন গর্জন করে আমাকে ছাড়িয়ে দাও। লোকে ভাববে আমি ইচ্ছে করে ছাড়িনি, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছ।
তাতে তোমার মান বাড়বে। খবরদার এই কথা একবারও উচ্চারণ করবি না। ক্লাসিক এখন জমজমাট, এখন কেউ ছেড়ে যাবে না। তোর পার্টে দর্শকদের ঘন ঘন ক্ল্যাপ পড়ে। আমার থিয়েটারের কোনো ক্ষতি কিন্তু আমি সহ্য করব না। আচ্ছা নয়ন, তুই তুই বয়সের কথা তুললি। এই থিয়েটারে সবাই আমার চেয়ে বয়সে বড়, তাহলে তো সবাইকেই আমার আপনি আজ্ঞে করে চলতে হয়। শিল্পীদের না কোনো বয়স নেই, জাত নেই। তুই আর আমি তো নায়ক নায়িকা সাজি, তখন কে বয়সের কথা ভাবে? হ্যাঁ, তখন আমরা মুখে রং মাখি, কত রকম বেশ বদলাই, কখনো রাজা রানী সাজি, কখনো চাকর চাকরানি। তখন তো আমরা নকল মানুষ। অমরবাবু, একটা কথা বলবো? যখন প্রথম ক্লাসিকে যোগ দিই, তোমাকে দেখে আমার খুব ভালো লাগতো। তুমি অন্যদের মতো নও। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হবে। তখনও আমি তোমার মানিকতলার বাগান বাড়ির কথা জানতাম না। এখন বুঝেছি, পুরুষ মানুষ আর মেয়ে মানুষের মধ্যে বন্ধুত্ব হয় না। কোনো মেয়ে মানুষের মুখে আমি এরকম অদ্ভুত কথা শুনিনি। বন্ধুত্ব আবার কি? পুরুষে পুরুষেই বা বন্ধুত্ব হয় কোথায়? সামনাসামনি একরকম, পেছন ফিরলেই আর এক মূর্তি। ওসব হলো কথার কথা। যাকে বাদ দে। আরে নয়ন, তুই একদিন বলেছিলি কেউ তোর ওপর জোর করতে গেলে তুই তাকে খুন করবি। তুই অবলা মেয়ে মানুষ, তুই কি করে পুরুষদের সঙ্গে পারবি? হ্যাঁ, গায়ের জোর আর টাকার জোরে পুরুষ মানুষেরা সব কিছু পেতে পারে, সব কিছু। মেয়ে মানুষ তো কোন ছাড়। যদি সত্যি সত্যি আমি তোর ওপর একদিন জোর করি। গায়ের জোরে আর টাকার জোরে কি সবকিছু পাওয়া যায়? কি জানি, তবে তুমি আমাকে অবলা ভেবো না। আমার কাছে সব সময় একটা ছুরি লুকোনো থাকে, তার ডগায় বিষ মাখানো, গোখ্র সাপের বিষ। কেউ আমার সঙ্গে জবরদস্তি করতে এলে তার বুকে আমি সেই ছুরি বসিয়ে দেব, তারপর ফাটকে যাবার আগে আত্মঘাতিনী হব। সত্যি সত্যি? কই দেখা তো ছুরিটা একবার। না না, দেখতে চেও না। পাঞ্জাবের শিখ বীর পুরুষদের কথা জানো? তাদেরও সঙ্গে সবসময় কৃপান থাকে। খাপ থেকে একবার সেই কৃপান বার করলে রক্ত দর্শন না করে আর কোষবদ্ধ হয় না। আমারও সেই রকম। বাপ রে, তোর কি মদ্র দেশে জন্ম নাকি রে? এসব কথা একদিনে হয়। মাঝে মাঝেই অমরেন্দ্রর ঝোঁক চাপে। নয়নমণিকে নিজের কক্ষে ডেকে নিয়ে নিজের আর্জি জানায়। মহড়া দেবার সময়ও সে হঠাৎ নয়নমণির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে, কিন্তু তার অন্তর্দৃষ্টি নেই। এই রমণীর মানুষলোকে সে প্রবেশ করতে পারে না। সখীদের সঙ্গে একটা নাচের দৃশ্য মহড়া দিচ্ছে নয়নমণি। একসময় ন্যাপা বোস ধমক দিয়ে বলল, এই আজ তোর কি হয়েছে রে নয়ন? সব সময় মাটির দিকে চোখ, মুখখানা দেখাই যাচ্ছে না। একে নাচ বলে? নয়নমণি লজ্জা পেয়ে গেল। সত্যি সে আজ বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে। নাচের সঙ্গে গান হচ্ছে একরকম, আর সে মনে মনে গাইছে, নয়নও তোমারে পায় না দেখিতে। কুসুম কুমারী ঠেস দিয়ে বলল, তা কি হবে বাপু? শরীর খারাপ হলে তো তোমরা রেহাই দেবে না। নয়নের বোধহয় মাথা ধরেছে। হেলা নয়ন, কে তোর মাথা ধরালো? আমাদের তো কেউ মাথা ধরে, গাল টিপে, হাত ধরে টানে। তোর তো সেরকম কেউ নেই বলেই জানি। সখীরা খিলখিল করে হেসে উঠল। কুসুম কুমারী আবার বলল, ওই নেপা দাদা, এবার ক্ষমা দাও। নয়ন স্টেজে মেরে দেবে, ওর মোহরা লাগে না। নয়নমণি এসব কথায় কোনো উত্তর না দিয়ে নৃত্য শিক্ষকের দিকে তাকিয়ে বলল, নাও, আবার শুরু করো। নেপা, সখীরা এখন বসুক।
আগে শুধু নয়নের নাচটা তুলে দাও, ও একলা নাচুক। অমরেন্দ্রনাথ নেপাকে হুকুম করল। তা শুনে নয়নমণি অমরেন্দ্রনাথের দিকে তাকিয়ে একটু হাসল। তারপর পায়ের ঘুঙুর ঝমঝমিয়ে এগিয়ে গেল মঞ্চের একেবারে সামনে। প্রেক্ষাগৃহ আধো অন্ধকার, দর্শকদের সব আসনগুলি শূন্য। তবু সেদিকে তাকিয়ে সে দুহাত জড়ো করে প্রণাম জানাল। কল্পনায় সব আসনগুলি সে পূর্ণ দেখতে পেল এবং একেবারে শেষ দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি। নাচ শুরু করল নয়নমণি। প্রথম থেকেই বিদ্যুৎ গতির নাচ। তার শরীরটা যেন হাওয়ার সঙ্গে মিশে গেছে। মঞ্চে যেন একটা ঘূর্ণিঝড় বইছে। আর সবাই স্তম্ভিত, স্তব্ধ হয়ে রইল। মা, কি নাচ নাচলি রে নয়ন! তোর মতন তো আর কেউ পারবে না। এত দ্রুত লয়, সখীরা তো পা মেলাতে হিমশিম খেয়ে যাবে। নাচ শেষ করে নয়নমণি বসে পড়ল। একটু হাঁপিয়ে নিয়ে বলল, হাজার থাক। 10 মিনিটের বিরতি, তারপর অন্য সিন হবে। অমরেন্দ্র বিরতি ঘোষণা করার পরে একটি বাচ্চা ছেলে এসে সকলকে মাটির খুঁড়িতে চা দিয়ে গেল। গল্পগুজব শুরু করে দিল অনেকে, কেউ বা গা এলিয়ে দিল মেঝেতে। অমরেন্দ্রনাথ একটা কৌটো থেকে সিগারেট বার করে ধরিয়ে বলল, আমি আর একটা নতুন নাটকের কথা ভাবছি। কাল রাতেই আইডিয়াটা মাথায় এসেছে। তাতে একটা ডাকাতের দল থাকবে। একটা দুটো শো সেই ডাকাতরাও লাঠি তরোয়াল নিয়ে নাচবে। আমি যতগুলো প্লে দেখেছি সবগুলোতেই মেয়েদের নাচ থাকে। কেন, ছেলেরা কি নাচতে জানে না? আজকাল তো কিছু কিছু মেয়ে মানুষও নাটক দেখতে আসে। তারা পুরুষদের নাচ দেখলে খুশি হবে। দারুণ আইডিয়া, কোনো সমস্যা নেই। আমি কটা বেটা ছেলেকেও নাচ শিখিয়ে দেব। কজন চাই বলো? ডাকাতের দল, মালকোচা মারা ধুতি পরে থাকবে, খালি গা, তেল চকচকে বুক। কিন্তু হ্যাঁ, সেই রকম বুক আর হাতের গুলি থাকা চাই। আমাদের এখানে যারা পাঠ করে হয় রোগা হাড় ডিগডিগে, নয়তো ভুঁড়িওয়ালা। ডাকাতের চেহারা পাবো কোথায়? আর আর এরা কি লাঠি খেলা শিখতে পারবে? অমরেন্দ্রনাথের কথা সত্যি, তেমন লোক কি পাওয়া যাবে? এ সময় ধর্মদাসুর বলল, বঙ্কিমবাবু লিখে গেছেন না, হায় লাঠি তোমার দিন গিয়াছে। বাঙালি লাঠি খেলা ভুলে গেছে কবে। এখন শেখাবারও লোক পাওয়া দুষ্কর। গ্রামে টামে হয়তো হাড়ি বাগদিরা কিছুটা জানে। হ্যাঁ, গ্রামে গঞ্জে তো এখনো ডাকাতি হয়। তারা লাঠি তরোয়াল নিয়েই তো আসে। জমিদারদের পাইক লেঠেল থাকে, একবার খোঁজ নাও না। কোনো গ্রাম থেকে যদি গোটা 10 ওই রকম তাগড়া জোয়ান আনা যায়। গ্রামের লোক এনে তুমি থিয়েটারে নামবে? তারা কোনোদিনও বিজলি বাতি দেখেনি। মঞ্চে উঠে ভিড়মি খাবে। আর এক জায়গাতে চেষ্টা করা যেতে পারে। কলকাতাতেই একটা আখড়া আছে শুনেছি। কথাটা আর পুরো বলা হলো না নেপাবসের। কারণ ঠিক এই সময় প্রচার সচিব প্রমথ দাস এসে বলল, বাবু, কাল থেকেই তো হ্যান্ডবিল ছাড়তে হবে। বিজ্ঞাপনের বয়ানটা ঠিক মতন সাজানো হয়েছে কিনা একবার দেখে দেবেন। অমরেন্দ্রনাথ প্রমথর হাত থেকে হ্যান্ডবিলের প্রুফটা নিয়ে একবার চোখ বুলল। খুশি হয়ে মাথা নেড়ে বলল, বাহ, বেশ হয়েছে। শুধু ওই শেষ লাইনটা বড় টাইপ করে দাও। কে তোমরা শুনবে কি লিখেছি? ইংরেজি ফিংরেজি নয়, বাংলা। হই হই রই রই ব্যাপার। নাট্য জগৎ স্তম্ভিত। নাটকের ঘাত প্রতিঘাতে মানব জীবন দোদুল্যমান। সারি সারি সখীর সারি, নাচে গানে ধুল পরিমাণ। ষোড়শী রূপসীর যৌবন তরঙ্গে সন্তরণ। সখীরা ষোড়শী ষোড়শী বলে হেসে গড়াগড়ি যেতে লাগলো। প্রমথ তাদের ধমক দিয়ে থামিয়ে বলল, ওরকম দিতে হয়। আগে গিরিশবাবুদের নাটকে ইংরেজি বিজ্ঞাপন দিয়ে বিদ্যে ফলাতেন। কেন রে বাবু? বাংলা নাটক বাঙালিরা দেখবে, তার বিজ্ঞাপন ইংরেজি হবে কেন? সাহেবদের কাছে জাতে ওঠার চেষ্টা। ইংরেজি কাগজে ক্লাসিকের কি সমালোচনা বেরোলো না বেরোলো তাতে আমার কিছু যায় আসে না। আমি বিজ্ঞাপনের জোরে দর্শক টেনে আনব।
এরপর প্রমথকে বিদায় দিয়ে অমরেন্দ্রনাথ ন্যাপা বোসকে জিজ্ঞেস করল, হ্যাঁ, তুমি কি বলছিলে? কলকাতায় লাঠি খেলার আখড়া আছে? সরলা ঘোষালের আখড়া। ভদ্রলোকের ছেলেরা সেখানে লাঠি খেলা, তলোয়ার খেলা শেখে, শরীর চর্চা করে। মেয়ে ছেলে আখড়া খুলেছে? বাপের জন্মে এমন কথা শুনিনি। তা এই সরলা ঘোষাল কে? বয়স কত? বাবা, সরলা ঘোষালের নাম শোনেননি? দেবেন ঠাকুরের নাতনি। ওর বাপের নাম জানকীনাথ ঘোষাল, কংগ্রেসের বড় লিডার। সরলার বয়স এই আমাদের নয়নমণির মতোই হবে, এখনো বিবাহ করেননি। ন্যাপা বোসের কথা শুনে অমরেন্দ্রনাথের বিস্ময় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সে আবার বলল, বলিস কি রে, অত উঁচু ঘরের মেয়ে এত বয়স পর্যন্ত বিয়ে শাদী করেনি? এমন হয় নাকি? সেই সরলা ঘোষাল হঠাৎ লাঠি খেলার আঁকড়া খুলতে গেল কেন খামোকা? অমন মানি বংশ, ওর বাপ মা এলাও করলো কি করে? হোমে কারোর কথা শোনে না। তবে এটা সাধারণ আখড়া নয়। সরলা ঘোষাল বিয়ে না করে দেশোদ্ধারের ব্রত নিয়েছে। এদেশের মানুষ অস্ত্র ধরতে ভুলে গেছে, তাই উনি চান ছেলে ছোকরারা বাজে আড্ডা মশকরায় সময় নষ্ট না করে শরীর গঠন করুক, লাঠি তরোয়াল চালাতে শিখুক, দেশের জন্য প্রাণ দিতে তৈরি হোক। সরলা ঘোষালের মধ্যে জাদু আছে। তার কথায় দলে দলে ছেলে ওঠে আর বসে। এমন মেয়েও আমাদের দেশে জন্মায়। টাকা পয়সার অভাব নেই, বিলাস বেসনের অসুবিধে নেই, তবু দেশের কথা ভাবে। আচ্ছা, ওই আঁকড়া চালাবার খরচ কে দেয়? উনিই দেন, মাঝে মাঝে উৎসব করেন। তা ওই আখড়া থেকেই গোটা কতক ছেলেকে আনা যেতে পারে। বেশি শেখাতে হবে না। শহরের ছেলে স্টেজে উঠে ঘাবড়াবে না। শুনে ওনার উপর ভক্তি হচ্ছে রে। মেয়ে মানুষ হয়েও পুরুষের উপর টেক্কা দিল দেখছি। কিন্তু কিন্তু উনি কি রাজি হবেন? দেশের কাজের জন্য যারা তৈরি হচ্ছে তারা থিয়েটারে নামতে চাইবে কেন? বাবা, থিয়েটারও কি দেশের কাজ নয়? আমাদের থিয়েটারে নাচ গান থাকে বটে, দেশের গৌরবের কথাও কি ফুটে ওঠে না? এর সঙ্গে গিয়ে কথা বলা যেতে পারে। উনি কি দেখা করেন সকলের সঙ্গে? বনেদি বাড়ির মেয়ে, এখনো কুমারী, ব্রাহ্মণা হয়ে হিন্দু হলে সমাজ থেকে কবে পতিত করতো ওর বাপ মাকে। আমি যতদূর শুনেছি, ঘোষালদের বাড়ি অবারিত দ্বার। কত উটকো লোক পকেটে এক তারা পদ্ম গুজে সরলা ঘোষালের সঙ্গে দেখা করতে যায়। উনি যে একটা পত্রিকাও চালান। নয়নমণি প্রথম দিকটায় নিরাসক্তভাবে দূরে বসেছিল। সরলা ঘোষাল সম্পর্কে আলোচনা শুনে আকৃষ্ট হয়ে কাছে চলে এলো। ভাবল, সুনেত্রার কাছে বেশ কয়েকবার তার সরলা দিদির কথা শুনেছি। সেই সরলা কি এই সরলা ঘোষাল? দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতনি যখন, তখন নিশ্চিত সেই। কিন্তু সুনেত্রার সরলা দিদি তো গায়িকা। রবীন্দ্রবাবুর অনেক গান জানেন। তিনি আবার বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানীর মতন একদল লাঠিয়ালের নেত্রী। ঠিক যেন মেলানো যায় না। ভদ্রঘরের মেয়েরা অনাত্মীয় পুরুষের সঙ্গে কথাই বলে না, আর ইনি তো যে কোনো অচেনা লোকের সঙ্গে দেখা করেন। বাড়ি ফেরার পথে নয়নমণি আবার গুনগুন করতে লাগল, নয়নও তোমারে পায় না দেখিতে। পরের গানটা কি? তোমায় করব রাজা। তারপর ছোট গান সবটাই সে তুলে নিয়েছিল, তবু মনে পড়ছে না কিছুতেই। গানটা যেন হৃদয়ের অনেক গভীরে কোথাও বন্দিনী হয়ে আছে, কিছুতেই বেরুতে পারছে না। মনে মনে ভাবল, আচ্ছা, সরলা ঘোষালের কাছে অনুরোধ করলে তিনি গানটা শিখিয়ে দেবেন না? এরকম আরো গান দেবেন না শিখিয়ে? এর দুদিন বাদে নয়নমণি ন্যাপা বোসকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, সেই যে লাঠিয়াল ছেলে জোগাড় করার জন্য তোমাদের যাওয়ার কথা ছিল সরলা ঘোষালের কাছে, গিয়েছিলে? দাঁড়া, এক্ষুনি কি? সবে তো একটা নতুন প্লে নেমেছে। এটা জমুক আগে। কেলোবাবু যে নাটকটার কথা বলছিল সেটা তো এখনো লেখাই হয়নি।
চরিত্র কটা, কটা নাচ, আগে সেসব দেখে নি। নয়নমণির যেন গরজ বেশি। সে প্রায়ই ন্যাপা বোসকে তাড়া দেয়। মাসখানেক বাদে সত্যি ন্যাপা বোস ও প্রমথ গেল অমরেন্দ্রনাথের চিঠি নিয়ে। ফল হলো সম্পূর্ণ অপ্রত্যাশিত। সরলা ঘোষাল এই প্রস্তাবে তো রাজি হয়নি বটেই, উল্টে অনেক কটু কথা শুনিয়ে দিয়েছে। তার সঙ্গে দেখা করার কোনো অসুবিধে হয়নি ঠিকই, কিন্তু চিঠিটা পড়া মাত্র সে ভ্রুকুঞ্চিত করেছে। না, আমি আমার আখড়ার ছেলেদের কোনো ক্রমেই থিয়েটারের সংস্পর্শে যেতে দিতে রাজি নই। এখানকার যুবকরা শুধু লাঠি তলোয়ার চালানো শিখছে না, তারা মহৎ আদর্শে দীক্ষিত। উচ্চ নৈতিকতা ছাড়া সে আদর্শ ধরে রাখা সম্ভব নয়। থিয়েটারের আবহাওয়া অত্যন্ত দূষিত। গিরিশবাবু, অর্ধেন্দু শেখররা তবু নাটকে কিছুটা দেশাত্মবোধের কথা প্রচার করতেন, কিন্তু ক্লাসিক থিয়েটার শুধু পয়সা রোজগারের জন্য নাটক জমাচ্ছে, নিম্ন রুচির প্রশ্রয় দিচ্ছে। ক্লাসিকের একটা হ্যান্ডবেল হাতে এসেছে আমার। ছি ছি ছি, পাবলিক থিয়েটার এত নিচে নেমে যাচ্ছে, দেশের মানুষের কাছে কদর্য স্থূল রুচির আমোদ প্রমোদ পরিবেশন করছে। সরলা নিজের মুখে উচ্চারণ না করে হ্যান্ডবিলের শেষ লাইনটির ওপর আঙুল রেখেছিল। ষোড়শী রূপসীর যৌবন তরঙ্গে সন্তরণ। আরক্ত হয়ে গিয়েছিল তার মুখ। ক্রোধ ও দুঃখ মেশানো কণ্ঠে সে বলেছিল, নারীর শরীর প্রদর্শন করা যাদের মুখ্য উদ্দেশ্য, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার প্রশ্নই ওঠে না। আমাদের ছেলেরা কেউ ওই সব নাটক দেখতেও যাবে না। ন্যাপা বোসের মুখে এই বিবরণ শুনে বেশ দমে গেল নয়নমণি। ভাবল, পাবলিক থিয়েটারের ওপর সরলার এত বিতৃষ্ণা, তাহলে তাহলে তার কাছে যাওয়া যাবে কি করে? শেখা হবে না এই গান? দোতলায় গঙ্গামণি পল্লীর ছোট ছোট মেয়েদের গান শেখায়। সেই গানের সুর ওপরে উঠে আসে। নয়নমণির কানে আঙুল দিতে ইচ্ছে করে। ফুটলো কলি, জুটলো অলি, ছুটলো নতুন প্রেমের ধারা, এই ধরনের গান তার আর একেবারেই শুনতে ভালো লাগে না। নয়নও তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। এই গানের কাছে পুরনো সব গানই যেন নস্যাৎ হয়ে গেছে। এই গান কত সহজ, অথচ কত গভীর। দুদিন পর নয়নমণির মনে হলো সে থিয়েটারের অভিনেত্রী হতে পারে, কিন্তু তার বাইরেও তো সে একজন মানুষ। সেই পরিচয়ে কি সরলা ঘোষালের কাছে যাওয়া যায় না? আমি তো থিয়েটারের জন্য ওই গান শিখতে চাইনি, আমি শিখতে চাই প্রাণের তাগিদে। একবার চেষ্টা করে দেখতে দোষ কি? বড় জোর প্রত্যাখ্যান করবেন? সে অপমান গায়ে মাখব না আমি। একটা ঠিকে ঘোড়ার গাড়ি ভাড়া করে একদিন বিকেল বেলায় ঘোষালদের বাড়িতে চলে এলো নয়নমণি। দেউড়ির সামনে জটলা করেছে 4-5 জন যুবক। নয়ন একটা লাল পাড় সাদা শাড়ি পরে এসেছে, মাথা অর্ধেক ঘোমটায় ঢাকা। গাড়ি থেকে সে নামতেই যুবকেরা তার দিকে তাকিয়েই চমকে উঠল, ফিসফিস করতে লাগলো নিজেদের মধ্যে। সরলা ঘোষাল যাই বলুক, তার আখড়ায় যুবকরা অনেকেই নিয়মিত থিয়েটার দেখতে যায়। তারা দেখা মাত্র নয়নমণিকে চিনেছে। নয়নমণি দারোয়ানের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, শ্রীমতী সরলা ঘোষালের সঙ্গে একবার দেখা করা কি সম্ভব হবে? যদি তিনি অনুগ্রহ করে সামান্য সময় দেন। বিলক্ষণ বিলক্ষণ, তিনি অবশ্যই দেখা করবেন। যুবকেরা তাকে পথ দেখিয়ে ভেতরে নিয়ে গেল। সরলা বৈঠকখানা ঘরের পাশের একটি ছোট ঘরকে ভারতী পত্রিকার দপ্তর বানিয়েছেন। সম্পাদকের টেবিলে সে বসে আছে। সেখানেও তাকে ঘিরে রয়েছে কয়েকজন পুরুষ। অন্য যুবকরা সমস্বরে বলে উঠল, দিদি, আপনার কাছে নয়নমণি এসেছে। নয়নমণি। সরলা মুখ তুলে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। পাশের একটি কেদারায় বসে আছে ভারতী পত্রিকার নিয়মিত লেখক ও সরলার প্রণয় প্রার্থী প্রভাত মুখুজ্জে। মুখে জ্বলন্ত চুরুট,
সে বলল, দ্যাট রিনাউন্ড অ্যাক্ট্রেস, স্টার অফ ক্লাসিক থিয়েটার। থিয়েটারের কথা শুনেই সরলার ললাটে ভাঁজ পড়ল। নয়নমণি একটুক্ষণ দেখল সরলাকে। প্রায় তারই সমবয়সিনী, গৌরবর্ণা, টানা টানা চোখ, মুখমণ্ডলে অভিজাত সুলভ খানিকটা দূরত্ব রক্ষার ভাব। সরলা লাল রঙের শাড়ি বেশ পছন্দ করে। মহীশূর থেকে সে ওই রঙের কয়েক ডজন সিল্কের শাড়ি এনেছে। নয়নমণি গলায় আঁচল জড়িয়ে বিনীতভাবে বলল, নমস্কার। নয়নমণির প্রতি নমস্কার জানিয়ে সরলা খানিকটা রূঢ় গলায় বলল, ক্লাসিক থিয়েটার থেকে আপনাকে পাঠিয়েছেন? কোনো লাভ নেই। আমার উত্তর আমি জানিয়ে দিয়েছি। আমার মতের কোনো নড়চড় হবে না। বসুন, আপনি বসুন। নয়নমণি তবু বসল না। দাঁড়িয়ে থেকেই সরলাকে বলল, আমি থিয়েটারের পক্ষ থেকে আসিনি, আমাকে কেউ আসতে বলেনি। আমার কাছে একজন অ্যাক্ট্রেসের আর কি প্রয়োজন থাকতে পারে তা তো বুঝতে পারছি না। আপনি কি জন্য এসেছেন বলুন? হঠাৎ নয়নমণির নিজেকে খুব অসহায় মনে হলো। সে যেন নিতান্তই এক অকিঞ্চিৎকর প্রাণী। এত বড় প্রাসাদে, এই সংস্কৃত পরিবেশের সে সম্পূর্ণ অযোগ্য। ভাবতে লাগলো, থিয়েটারের সময়টুকু ছাড়া আমি আপন মনে নিজের ঘরেই বসে থাকি, কারুর সঙ্গে মিশি না। সেটাই তো ভালো ছিল। কেন আমি এখানে এলাম? তার মুখ দিয়ে আর কোনো কথা বেরুল না। তার বুকের মধ্যে অসম্ভব একটা চাপ লাগছে। নিজেকে আর সে সামলাতে পারছে না। চোখ ফেটে তার জল বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে সে আঁচল দিয়ে চাপা দিল মুখ। অভিনেত্রীরা ইচ্ছে মতন যখন তখন কাঁদতে পারে, আবার খিলখিলিয়ে হেসে উঠতেও পারে। তাদের কান্না মানেই কৃত্রিম। নয়নমণিকে ভুল বোঝার সম্ভাবনা এখন আরও বেশি। সরলা কয়েক পলক তাকিয়ে রইল তার দিকে। তারপর ঘরের অন্য পুরুষদের ইঙ্গিত করল বাইরে যাবার জন্য। নয়নমণির কাছে এসে সে খুব কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে বোন? তুমি বসো, আমাকে তোমার সব কথা বলো। চোখ মুছে নিজেকে খানিকটা সামনে নেবার পর নয়নমণি বলল, আমায় ক্ষমা করুন, এমনভাবে এসে পড়া আমার উচিত হয়নি। আমি চলে যাই। তুমি কেন এসেছিলে সে কথা বলবে না? গ্রহের ফেরে আমি থিয়েটারের নটি হয়েছি, কিন্তু তাছাড়াও আমি একজন সামান্য রমণী। তা তো অবশ্যই। মেয়েরা ইচ্ছার বিরুদ্ধেও কত রকম পরিবেশে পড়তে বাধ্য হয় তা কি আমি জানি না? এ দেশের নারীরা পুরুষদের হাতের পুতুল। তোমার উপর প্রথমেই রাগ করা আমার ভুল হয়েছে। তোমার কি হয়েছে বলো? আমাদের মতন মেয়েদের অযাচিতভাবে কোথাও যেতে নেই, তা আমি জানি। এর আগে আমি এমনভাবে কারোর বাড়িতে যাইনি, কিন্তু শুনেছি আপনি অন্যদের মতন নন, আপনি অসাধারণ। তাই আপনার কাছে এসেছিলাম একটা প্রার্থনা নিয়ে। কি চাও বলো? যদি তুমি কোনো বিপদে পড়ে থাকো, আমার সাধ্য মতন প্রতিকারের চেষ্টা অবশ্যই করব। না, বিপদ কিছু নয়। আপনি আমাকে একটি দুটি গান শেখাবেন। গান? আমি তো থিয়েটারে গাওয়ার মতন গান গাই না। থিয়েটারের গান নয়, অন্য গান। বন্ধু, তোমায় করব রাজা। এ তো রবি মামার গান। তার গান তিনি কোনো নাটকে ঢোকাতে দেবেন কিনা তা তো জানি না। মনে হয় রাজি হবেন না। আপনাকে আমি আবার বলছি, বিশ্বাস করুন, কোনো নাটকের জন্য নয়, স্টেজে গাইবার জন্যও নয়। শিখতে চাই শুধু নিজের জন্য। এমনকি আমি অন্য কারোকেও শোনাবো না। একা একা ঘরে বসে গাইব, তাতে আমার মনটা জুড়বে। ছিলেন শৈব, হয়ে গেলেন শাক্ত। অমরনাথ তীর্থ থেকে প্রত্যাবর্তনের পর থেকেই এই পরিবর্তন, যা লক্ষ্য করছেন নিবেদিতা। আগে যখন তখন আপন মনে বলে উঠতেন শিব শিব, আর এখন বলেন
মা মা, যেন সেই মাকে তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। স্বামীজির আচার আচরণ দেখে নিবেদিতার মনে হয়েছিল তিনি শিবের অবতার। বেলুড়ে দীক্ষার দিন স্বামীজি মহাদেব সেজেছিলেন, কিন্তু কালীর কথা তার মুখে বিশেষ শোনা যায়নি। ইংল্যান্ডে বক্তৃতার সময় তিনি ছিলেন বৈদান্তিক। মূর্তি পূজার কথা, তান্ত্রিকের মতের কথা উল্লেখ করতেন না। কিন্তু ক্ষীর ভবানী দর্শনের আগে তিনি এক রাত্রে ঘোরের মাথায় লিখে ফেললেন ইংরেজিতে এক কবিতা, কালী দ্য মাদার। এই কবিতা লেখার পর স্বামীজি ভাবের আবেগে মূর্ছিত হয়ে পড়েছিলেন। কয়েকদিন পরে তিনি নাপিত ডেকে মস্তক মুন্ডন করলেন। তারপর তিনি বিদেশিনীর কাছে সেই কালী দ্য মাদার কবিতাটি আবৃত্তি করতে করতে বললেন, এর প্রত্যেকটি কথা সত্য। দেখো, আমি মৃত্যুকে বরণ করেছি। মৃত্যু চিন্তা, মাঝে মাঝে এই চিন্তা এখন বিবেকানন্দর মনে ঘুরে ফিরে আসে। কিন্তু তাঁর তো স্বেচ্ছা মৃত্যু। নিবেদিতাকে তিনি বলেছিলেন, অমরনাথে শিব আমাকে অমর হবার বর দিয়েছেন। এরপর স্বেচ্ছায় ভিন্ন মৃত্যু নেই আমার। আবার শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, ও যখন নিজেকে জানতে পারবে তখন এ শরীর আর রাখবে না। এখনো তো কত কাজ বাকি আছে। এই তো সবে শুরু, সবে মাত্র সংঘ গড়া হয়েছে। এরপর সারা ভারত কাঁপিয়ে দিতে হবে। তবু শরীর যে দুর্বল হয়ে যাচ্ছে ক্রমশ। অমরনাথে লিঙ্গ দর্শনের আগে বরফ গলা ঠান্ডা জলে স্নান করেছিলেন জেদের বশে। এরপর শরীর এমন অবসন্ন হয়ে গিয়েছিল যে হঠাৎ মূর্ছিত হয়ে পড়ে যেতে পারতেন। একজন ডাক্তার পরীক্ষা করে দেখেছেন, সেই সময় তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার সম্ভাবনা ছিল। তারপর থেকেই হৃৎপিণ্ডটি মাপে বড় হয়ে ঝুলে গেছে, যা অত্যন্ত বিপজ্জনক। মৃত্যু চিন্তা থেকে কি কালীর প্রতি এই টান এসেছে? কলকাতায় যখন প্লেগের প্রাদুর্ভাব, চতুর্দিকে মহা অমঙ্গলের সংকেত, দাঙ্গা হাঙ্গামার একটা অশুভ ছায়া ছড়িয়ে আছে সারা দেশে, তখন একদিন স্বামীজি বলেছিলেন, কিছু লোক কালীর অস্তিত্ব নিয়ে তামাশা করে। এখন বুঝুক, মহাকালী আজ বেরিয়ে পড়েছেন জনগণের মধ্যে। পাগলের মতো ভয় পালাচ্ছে তারা। সৈন্য ডাকতে হয়েছে মৃত্যুর সঙ্গে যুঝতে। কে বলে ঈশ্বর শুভের মতোই অশুভেও নিজেকে মেলে ধরেন না? কিন্তু শুধু হিন্দুই তাকে অশুভ রূপেও পূজা করতে সাহসী। এর মধ্যে বিবেকানন্দ নিজের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বিশ্ববিখ্যাত সন্তানকে পাশে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করলেন জননী। তারপর বললেন, হ্যাঁ রে বিলে, তুই এত পরিশ্রম করিস, এদিকে শরীর যে ভেঙে যাচ্ছে বাবা। মুখখানা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন রে? ও কিছু না, ডাক্তার বুদ্ধি দেখাচ্ছি তো নিয়মিত। ডাক্তারদের কথা শুনে খাওয়া দাওয়া কত কমিয়ে দিয়েছি জানো? মিষ্টি খাই না, নুন খাই না। অত কম খেলে কি শরীর টেকে? আজ আমি নিজের হাতে রান্না করে তোকে মাছের ঝোল ভাত খাওয়াবো, আমার সামনে বসে খাবি। বিলে, তোকে আর একটা কথা বলবো। ছোটবেলায় তোর একবার খুব অসুখ করেছিল, তখন কালীঘাটের মায়ের কাছে মানত করেছিলাম। তুই মন্দিরে গিয়ে চাতালে 3 বার গড়াগড়ি দিয়ে মাকে প্রণাম করবি। তখন সেই রোগ সেরে গেল, আর মানত রক্ষা করা হয়নি। তাতে পাপ হয় না? সেই জন্যই কি তোর শরীর এত খারাপ হচ্ছে? একবার কালীঘাটের মন্দিরে যাবি আমার সঙ্গে বাবা? বিবেকানন্দ খানিকটা ইতস্তত করেছিলেন। মায়ের এই সামান্য অনুরোধ রক্ষা করতে তিনি অরাজি নন। কিন্তু কালীঘাটের মন্দিরে কি আমাকে ঢুকতে দেবে? দক্ষিণেশ্বরের মন্দিরে আমার প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে। আমি শূদ্র হয়েও সন্ন্যাসী হয়েছি, এই আমার অপরাধ। সন্ন্যাসী হয়েও পাহাড় পর্বতের গুহা কন্দরে না থেকে কালাপানি পাড়ি দিয়েছি। সেখানে গিয়ে ম্লেচ্ছদের সঙ্গে বসে অপবিত্র নিষিদ্ধ বস্তু আহার করেছি।
সে কথা বলে বেড়াতেও আমার লজ্জা নেই। ফিরে আসার পরে প্রায়শ্চিত্ত না করে আমি এখনো ম্লেচ্ছদের সঙ্গে প্রকাশ্যে খাচ্ছি, ঘুরছি। আমার অপরাধ কি কম? যেমন প্রগতিশীল ব্রাহ্মরা, তেমনি রক্ষণশীল হিন্দুরা আমার বিপক্ষে। শ্রীরামকৃষ্ণ এবং তার চেলাদের সম্পর্কে মথুরবাবুর ছেলে ত্রৈলোক্যর কোনো ভক্তি শ্রদ্ধা নেই। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবও বন্ধ। রামকৃষ্ণ ছিলেন ওখানকার মন্দিরের 5 টাকা মাইনের পূজারী বামুন। মৃত্যুর আগেই তাকে মন্দির চত্বর থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। তার আবার জন্মোৎসব কিসের? তবু মায়ের ইচ্ছে পূরণ করতে বিবেকানন্দ একদিন গেলেন কালীঘাটের মন্দিরে। আশ্চর্য ব্যাপার, এখানকার কর্তৃপক্ষ কিন্তু তাকে বাধা দিলেন না, বরং অভ্যর্থনা করলেন সাদরে। আদিগঙ্গায় ডুব দিয়ে এসে তিনি মন্দিরের চাতালে গড়াগড়ি দিলেন 3 বার। 7 বার মন্দির প্রদক্ষিণ করলেন। তারপর সাষ্টাঙ্গে প্রণাম করলেন দেবী মূর্তিকে। প্রাঙ্গণে বসে যজ্ঞ করলেন অনেকক্ষণ ধরে। মানত রক্ষা হলো, কিন্তু শরীর সারল না। মাঝে মাঝেই বুক ধড়ফড় করে, অবসন্ন লাগে। বিকেলবেলার দিকে প্রায় মনে হয় শরীর আর বইছে না, শুয়ে পড়তে ইচ্ছে করে। অবশ্য বাইরের কেউ বুঝবে না, আমি বুঝতে দিই না। শুধুমাত্র আত্মবিশ্বাসের তেজে তিনি তৃপ্ত রয়েছেন। যখন তিনি বেলুড়ে গিয়ে মঠের কাজ পরিদর্শন করেন, কিংবা নতুন শিষ্যদের শাস্ত্র পড়ান, কিংবা তন্ময় হয়ে শ্যামা সঙ্গীত গান করেন, তখন বোঝার কোনো উপায় নেই যে তাঁর শরীরে কোনো রোগ ব্যাধি আছে। এই সাম্প্রতিক কালীভক্তি ও মাতৃবন্দনা নিয়ে রসিকতাও করেন মাঝে মাঝে। একদিন সহাস্যে বলে উঠলেন, শরীর ভালো থাকলে ব্রহ্ম চিন্তা করি, আর পেট কামড়ালে মা মা বলে ডাকি। নিবেদিতাকে স্বামীজি শিবের কাছে উৎসর্গ করেছেন। স্বামীজি নিবেদিতার চোখে সাক্ষাৎ শিব। অমরনাথে বরফের লিঙ্গ দেখে তিনি অভিভূত হননি, কিন্তু স্বামীজিকে দেখে শিবের মহিমান্বিত রূপ তিনি উপলব্ধি করেছেন। তবু মা কালীর বন্দনার তাৎপর্য তিনি ঠিক বুঝে উঠতে পারেন না। আমিও একসময় এই মূর্তি সম্পর্কে ভয় বা বিতৃষ্ণা অনুভব করেছি। পূজা কিংবা আরাধনার সঙ্গে পবিত্রতা ও সৌন্দর্যের অঙ্গাঙ্গী সম্পর্ক, কিন্তু কালী মূর্তি যেন তার সম্পূর্ণ বিপরীত। বিবেকানন্দের সান্নিধ্যে আসার পর তার ব্যক্তিত্বে ও দর্শনে আকৃষ্ট হয়ে নিবেদিতার জন্মান্তর ঘটে গেছে। পূর্ব সংস্কার সব মুছে যাচ্ছে অতি দ্রুত। এখন তিনি জানেন, হিন্দুরা আসলে পুতুল পূজা করে না। দেবদেবীর মূর্তিগুলি এক একটি প্রতীক, সেই প্রতীকেরই পূজা হয়। মূর্তিগুলির মধ্যে অনন্ত ঈশ্বরের এক একটি রূপের প্রকাশ। মূর্তিগুলোর সামনে একটি জলপূর্ণ ঘট থাকে, সেই ঘটেই নিরাকারের আরতি হয়। আর ভক্তি প্রাবল্যে কেউ যদি মূর্তিগুলিকেই জীবন্ত মনে করে, তাতেই বা ক্ষতি কি? তবু হিন্দু ধর্মের দর্শনের প্রতি নিবেদিতা যতটা আগ্রহী ছিলেন, ততটাই সব মূর্তি বা প্রতীকের প্রতি নয়। এখন স্বামীজি, তার প্রভু, তার রাজা, যখন কালীভাবে ভাবিত হয়ে উঠেছেন, তখন তিনিও কালীমূর্তির বন্দনার তাৎপর্য আরো ভালো করে বোঝার চেষ্টা করতে লাগলেন। স্বামীজির পথই তার পথ। একদিন স্বামীজি বললেন, মার্গারেট, আমি ব্যবস্থা করছি। কলকাতার একটা প্রকাশ্য জনসভায় তোমাকে কালী পুজো নিয়ে বক্তৃতা দিতে হবে। সে কি? আমি বক্তৃতা দেব কি করে? আমি কতটুকুই বা জানি, আর আমার সংস্কৃত জ্ঞানও নেই। পড়াশোনা করো, নিজেকে তৈরি করো। মাসখানেক সময়ের মধ্যে তুমি শারদানন্দের কাছে শাস্ত্র জেনে নাও। তবু আমি কলকাতার বিদগ্ধ সংস্কৃতিবান মানুষের সামনে নতুন কি বলতে পারি? তুমি মা কালী মূর্তির এবং মা কালীর সাধনার মাহাত্ম্য ও তাৎপর্য ব্যাখ্যা করবে। লোকের মনে যেসব ভুল ধারণা আছে তার নিরসন হবে।
গুরুর আদেশ সবসময় শিরোধার্য। তবু নিবেদিতা ইতস্তত করে বললেন, এর কি খুব দরকার আছে? মা কালী বিষয়ে স্বয়ং আপনি কিংবা আপনার কোনো গুরু ভাই অনেক ভালো বলতে পারবেন আমার চেয়ে। না না, তোমাকেই বলতে হবে, তোমার মুখ থেকেই শুনো করা। তিনি মিটিমিটি হাসতে লাগলেন। শুধু মিশনারিরাই যে কালীমূর্তি নিয়ে ঘৃণাবিদ্রুপ প্রচার করে তাই না, এদেশের ব্রাহ্মণরা এবং তথাকথিত প্রগতিশীলেরাও কালীপুজোর ঘোর বিরোধী। কিন্তু এবার রাজার জাতের প্রতিনিধি একজন শিক্ষিত শ্বেতাঙ্গিনীর মুখ দিয়ে কালী মাহাত্ম্যর প্রচার শুনে তারা কিরকম হতচকিত হয়ে যাবে তা ভেবেই বেশ মজা পেতে লাগলেন স্বামীজি। অ্যালবার্ট হল ভাড়া নিয়ে রাখা হলো। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হলো যে মিস মার্গারেট ই নোবেল নামে এক ইংরেজ লেডি, যিনি পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শনে উচ্চশিক্ষিত, তিনি কালী ভজনা বিষয়ে একটি বক্তৃতা দেবেন। শহরের বুদ্ধিজীবী মহল অবশ্যই আসবেন দলে দলে। প্রকাশ্য বক্তৃতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইংরেজ সমাজে তো বটেই, এদেশেও অপ্রস্তুত অবস্থায় অতি সাধারণ কথাবার্তা চলে না। জ্ঞান বুদ্ধি ও তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থাকা আবশ্যক। নিবেদিতা গভীর মনোযোগের সঙ্গে পড়াশুনো শুরু করলেন। শারদানন্দের কাছ থেকে বুঝে নিচ্ছেন শাস্ত্রের ব্যাখ্যা। স্বামীজিকে কাছে পেলেও নানান প্রশ্ন করতে ছাড়েন না। স্বামীজির সামনে তিনি স্কুলের ছাত্রীর মতন খাতা পেন্সিল নিয়ে বসেন। স্বামীজির উত্তরগুলো টুকে নেন। স্বামীজি একদিন বললেন, আমি ব্রহ্মে বিশ্বাসী এবং দেবদেবীতেও বিশ্বাসী, আর কিছুতে নয়। কিন্তু আপনি একসময় কালীকে মানতেন না। হ্যাঁ, তা ঠিক। ওহ, কালীকে আর কালী ব্যাপারটাকেই কি ঘৃণায় যে করতাম। 2 বছর ধরে চলেছিল সে লড়াই, কিছুতেই কালীকে মানতে চাইনি। কিন্তু এখন আপনি তাকে বিশেষভাবে মেনে নিয়েছেন, তাই না? মানতে বাধ্য হয়েছি। রামকৃষ্ণ পরমহংস তার কাছে আমাকে উৎসর্গ করে দিলেন যে ক্ষুদ্রাদপি ক্ষুদ্র কাজেও মা আমাকে চালিত করেন। তিনি আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করান। সত্যি, কতদিন ধরে যে লড়াই চালিয়েছি। আমি ভালোবাসতুম, বুঝলে, তাতেই আটকে পড়েছিল। আমি অনুভব করেছিলাম এ পর্যন্ত যত মানুষ দেখেছি তার মধ্যে তিনিই পবিত্রতম ব্যক্তি। আরও বুঝেছিল আমাকে তিনি এত ভালোবাসেন, সে ভালোবাসার শক্তি আমার বাপ মায়েরও নেই। এসব কথা শুনে নিবেদিতা অধোমুখে একটুক্ষণ চিন্তা করে বললেন, একটা কথা জিজ্ঞেস করব? এত সুযোগ পেয়েও আপনি এত দীর্ঘদিন ধরে মা কালী সম্পর্কে সন্দেহ করেছেন, তাহলে ব্রাহ্মণরাও যে করবে তাতে আর আশ্চর্য কি? হ্যাঁ, তা ঠিক। ওরা তো আমার গুরুর মধ্যে ওই সীমাহীন পবিত্রতা কখনো দেখতেই পায়নি, আর সে ভালোবাসার স্বাদও পায়নি। আমার কি মনে হয় জানেন, তিনি এত বিরাট ছিলেন যে সেই অপার ভালোবাসার জড়ি আপনাকে কিছুতেই তাকে ছেড়ে দিতে দেয়নি। তিনি জড়িয়ে রয়েছেন আপনাকে। তার বিরাটত্ব সম্পর্কে বোধ কিন্তু তখনও আমার মধ্যে জাগেনি। সেটা এলো পরে, আত্মসমর্পণের পরে। তার আগে শ্রী রামকৃষ্ণকে খ্যাপা শিশুর মতো ভাবত। সবসময় এই দেখছেন, সেই দেখছেন, দেবদেবীদের চাক্ষুষ দেখতে পাচ্ছেন, আরো কত কি। সেসব জিনিসকে ঘৃণা করত। কিন্তু তারপরে আস্তে আস্তে সে সবকিছুকে, এমনকি কালীকেও মেনে নিতে হলো। কেন মেনে নিতে হলো আপনাকে তা কিন্তু এখনো স্পষ্ট বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলবেন, কিসে আপনার অত বিরোধিতা চুরমার হলো? না, বোঝানো যাবে না। সে রহস্য আমার সঙ্গেই চলে যাবে। সে সময় আমার চরম দুর্ভোগের দশা চলছে। বাবা মারা গেছেন, অভাব অনটনের দুর্বিপাক। মা দেখলেন এই তো সুযোগ আমাকে গোলাম করার। মার একেবারে মুখের কথা, তোকে গোলাম করে রাখবো। আর রামকৃষ্ণ পরমহংস তার হাতেই আমাকে তুলে দিলেন। আমার ধারণা শ্রীরামকৃষ্ণ নিজেই কালীর অবতার।
হ্যাঁ, কোনো সন্দেহ নেই, মা কালী শ্রীরামকৃষ্ণের ওপর ভর করে নিজের উদ্দেশ্য সিদ্ধ করেছেন। দেখো মার্গারেট, আমি বিশ্বাস না করে পারি না কোথাও একটা মহাশক্তি আছে যা নিজেকে নারী প্রকৃতি বলে অনুভব করে। কালী বা মা নামে নিজেকেই আখ্যা দিয়েছেন। আবার আমি ব্রহ্মেও বিশ্বাসী। ব্রহ্ম ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। এটাকে বলা যেতে পারে বৈচিত্র্যের মধ্যে নিত্য ঐক্য। তাই কি? কিন্তু ব্রহ্মের সঙ্গে ভিন্নতার কারণ কি? ব্রহ্ম এক ও অদ্বিতীয়, আবার দেবদেবীও। সুতরাং বুঝতেই পারছো, আমি ব্রহ্মেও বিশ্বাসী, আবার দেবদেবীতেও বিশ্বাস না করে পারি না। এই বিশ্বাসের যন্ত্রণা কি কম? তিনি এক এক সময় আমায় কি যন্ত্রণাই না দেন। তখন আমি তার কাছে চোটপাট করে বলি, খুব তো মা হয়েছিস, যদি তুই এই এই জিনিসগুলো আগামীকালের মধ্যে আমাকে না দিবি তাহলে তোকে ছুঁড়ে ফেলে দেব। তারপর থেকে আমি শ্রী চৈতন্যের পূজা করব। সেই জিনিসগুলো আমি ঠিক ঠিক পেয়ে যাই। শুনে নিবেদিতা চোখ বিস্ফারিত করে বললেন, সত্যি? সত্যি তো বটেই, কিন্তু মনে রেখো, এসব কথা আর কারোকে জানাবার নয়। তার মানে আপনি বলছেন এই আলাপ পৃথিবীর আর কেউ জানবে না? কখনো না। কথাটা বলেই তিনি উঠে চলে যাচ্ছেন। নিবেদিতা বললেন, আমার আরেকটা প্রশ্ন আছে। এই যে পাঠাবলির ব্যাপারটা, কালীমূর্তির পূজা চলছে, ভক্তরা মন্ত্র পাঠ করছে, তার মধ্যে একটা নিরীহ পশুকে টেনে এনে বলি দেওয়া, রক্ত ছিটকে যায় চারদিকে, এই বিভৎস ব্যাপারটা কি খুব প্রয়োজনীয়? ছবিটা সম্পূর্ণ করতে একটু রক্ত থাকলেই বা ক্ষতি কি? স্বামীজি চলে গেলেন। নিবেদিতার আর একটা প্রশ্ন ছিল, সেটা বলা হলো না। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে অ্যালবার্ট হল সন্ধে ৬টার আগেই দর্শক সমাগমে পরিপূর্ণ হয়ে গেল। কলকাতার সম্ভ্রান্ত বিদ্বজ্জনেরা অনেকেই এসেছেন। নিবেদিতা নিজে তার ব্রাহ্ম বন্ধুদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন। অনেকেই বক্তৃতার বিষয়বস্তু শুনে আসতে চাননি। রবীন্দ্রনাথ অন্য ছুতো দেখিয়ে এড়িয়ে গেছেন। অমৃতবাজার পত্রিকা কেন্দ্রিক বৈষ্ণবরাও আগে থেকেই নিজেদের মধ্যে ঠাট্টা বিদ্রুপ করেছেন। তাদের পত্রিকার কোনো প্রতিনিধিও পাঠাননি। ঠাকুরবাড়ির পক্ষ থেকে শিষ্টতা রক্ষার জন্য এসেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, আর তার সঙ্গে এসেছেন ভাগ্নী সরলা ঘোষাল। সত্যেন্দ্রনাথের মেয়ে ইন্দিরাও কৌতূহল বশে আসতে চেয়েছিল, কিন্তু আর কয়েকদিন পরেই তার বিবাহ। এ সময় তার বাড়ির বাইরে যাওয়াটা শোভা পায় না। জরুরি রুগী দেখা সেরে একেবারে শেষ মুহূর্তে হন্তদন্ত হয়ে হাজির হলেন মহেন্দ্রলাল সরকার। প্রবেশপথে কিছু লোক দাঁড়িয়ে আছে, তাদের ঠেলে ঠুলে তিনি চলে এলেন একেবারে সামনে। কোনো আসন খালি নেই। একজন সম্ভ্রমে নিজের আসন ছেড়ে দিল তাকে। মহেন্দ্রলাল ওয়েস্টকোটের পকেট থেকে গোল ঘড়ি বার করে সময় দেখলেন। স্বামীজি আসেননি। মঞ্চের ওপর দুটি চেয়ার। একজন অনামা সভাপতির পাশে বসে আছেন নিবেদিতা। দুধ সাদা সিল্কের গাউন পরা, কাঁধের ওপর কারুকার্য করা কাশ্মীরি শাল, মুখে যৌবনের দীপ্তি, চক্ষু দুটি ঈষৎ চঞ্চল। নিবেদিতাকে শ্রোতাদের সঙ্গে পরিচয় করাবার কোনো প্রয়োজন নেই। তবু নিয়ম রক্ষার জন্য সভাপতি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তারপর উঠে দাঁড়ালেন নিবেদিতা। সহজ সরল ইংরেজিতে প্রথমেই বিনীতভাবে বললেন, এখানে দাঁড়িয়ে কালী পূজা বিষয়ে বক্তৃতা করার অধিকার আমার তেমন নেই। সে বিষয়ে আমি সচেতন। সংস্কৃত জ্ঞান কিংবা ভারতীয় ইতিহাস সম্বন্ধেও আমার জ্ঞান খুব বেশি নয়। ভারতে আমি মাত্র 1 বছর এসেছি। আমার দেশের মানুষরা অন্য একটি দেশের ধর্মবিশ্বাসকে আঘাত করে যেসব কুৎসা রটনা করেছে, তার জন্য আমি প্রকাশ্যে ক্ষমা চাইতে পারি।
মাতৃরূপিণী ঈশ্বরের তিনটি রূপ, দুর্গা, জগদ্ধাত্রী ও কালী। দিগবাসিনী দুর্গা প্রকৃতিরূপে বিকাশশীল মহাশক্তির তিনি প্রতীক। জগদ্ধাত্রীর মধ্যে রক্ষয়িত্রীর ভাব কিছুটা প্রকাশ পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কালীর আত্মা স্তব্ধ হয়ে দাঁড়ায় আর উচ্চারণ করে সেই পরম শব্দটি, মা। নিবেদিতা খুব বিস্তৃতভাবে ঈশ্বরের মাতৃভাবের ব্যাখ্যা করতে লাগলেন। দুর্গা ও জগদ্ধাত্রীর তত্ত্ব বর্ণনা করে তিনি বললেন, যদি এই বাংলা মাতৃপূজার এই আদ্যাপীঠ, মাতৃসাধকদের এই জন্মভূমি মাতৃপূজা ত্যাগ করে, তাহলে নিজ পৌরুষকেই ত্যাগ করবে। প্রাচীন পূজাকে 10 গুণ বেশি ভক্তির সঙ্গে এখন করতে হবে, না করলে এদেশের চির দুর্দশা ও অপমান। সভাস্থল নিস্তব্ধ। সবাই গভীর মনোযোগ ও বিস্ময় কৌতূহলের সঙ্গে শুনছে। হিন্দু ধর্মবিশ্বাসের মূল সত্যগুলির কথা এমন গভীর অথচ সাবলীলভাবে ইদানিং আর কারুকে বুঝিয়ে বলতে শোনা যায়নি। একদল উচ্চকণ্ঠে গাজোয়ারিভাবে নিজের ধর্মের প্রচার করে, অন্য দল নিন্দা বা অপপ্রচার করে। কোনো পক্ষই যুক্তির ধার ধারে না। সেই হিন্দু ধর্মের পক্ষ নিয়ে সবচেয়ে সারগর্ভ কথা বলছে কিনা একজন মেম সাহেব। শ্রদ্ধা ও ভক্তির দীপ্তিতে উজ্জ্বল হয়ে আছে তার মুখ। হঠাৎ ঘুমন্ত সিংহের জেগে ওঠার মতন দাঁড়িয়ে পড়লেন মহেন্দ্রলাল। বাজখাই গলায় চেঁচিয়ে বললেন, এখানে হচ্ছেটা কি? এক বিলিতি বিবি আমাদের কালী পুজো শেখাবে, আরো 10 গুণ বেশি কালী পুজো করতে হবে। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের বাধায় কি বানচাল হয়ে যাবে নিবেদিতার বক্তৃতা? স্বামীজি কোথায়? কেন তিনি আজ নিবেদিতার পাশে নেই? অন্যদিকে ব্রিটিশ শাসনের কলকাতায় আরো বড় একটা পরিবর্তন আসতে চলেছে। ভাইসরয় লর্ড এলগিন চলে যাবেন। এবার আসবে নতুন ভাইসরয়। শুধু বাংলা নয়, একদিন ভারতের ইতিহাস বদলে দেবেন তিনি। কে তিনি? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 23। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি, শশীভূষণ রূপন দাশগুপ্ত, মহিম শুভায়ন রয়, রাধা কিশোর সৌম্য চ্যাটার্জি, নয়নমণি দেবশ্রী মুখার্জি, কুসুম শ্রী সাহা, ন্যাপা ব্রতদীপ মুখার্জি, অমর সুদীপ্ত ঘোষ, সরলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, নিবেদিতা দেবলীনা পল, মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।